প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এই অনলাইন মুক্তপাঠ শিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাধুবাদ জানাই WAIS এর সহযোগিতা একটা দারুণ উদ্যোগ নেওয়ার জন্য। আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা বিষয়ে একটা সাবজেক্টে আলোচনা করব। সাবজেক্টটা সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পেডিয়াট্রিক নার্সিং। তো আজকের টপিকে যে বিষয়টি আলোচনা করব আমরা ইনশাল্লাহ, সেটার নাম হচ্ছে অ্যানিমিয়া। তোমরা অবশ্যই অ্যানিমিয়া সম্পর্কে আজকে এই ক্লাস থেকে বিস্তারিত নলেজ গেইন করতে পারবে এবং যেটা তোমাদের অ্যানিমিয়া সম্পর্কেতে বিস্তারিত জানতে সহযোগিতা করবে। আজকের আলোচনার নির্ধারিত বিষয়ে যাওয়ার পূর্বেই আমি আমার পরিচয়টা একটু সংক্ষিপ্ত আকারে দিতে চাচ্ছিলাম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, প্রিন্সিপাল, রয়্যাল নার্সিং কলেজ, গাজীপুর। তো আমরা অ্যানিমিয়া জানার আগে বন্ধুরা, আমার শিক্ষার্থীবৃন্দরা, আমাদের জানা উচিত যে আসলে এই অ্যানিমিয়া যে কজে হয়, সেই ব্লাডে আরবিসি সেল কমে যাওয়ার কারণে। তো সেটা একটা স্বাভাবিক সুস্থ মানুষের মানবদেহে কতটুকু থাকে, সেটা আমার মনে হয় যে এখানে একটু জানা প্রয়োজন। তো সেই জন্য আমি একটা ফিগার দিয়েছি, যে ইমেজে আমরা দেখতে পাচ্ছি দুইটা বৃত্তের মধ্য দিয়ে সেলের কন্ডিশনটা। একটা হচ্ছে নর্মাল অ্যামাউন্ট অফ ব্লাড সেল ব্লাডে কী পরিমাণ থাকে, আর একটা হচ্ছে অ্যানিমিক হলে পারে সেক্ষেত্রে রেড ব্লাড সেলের কী অবস্থা থাকে ব্লাডে, সেটা আমি এই দুইটা চিত্রের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে একটু জানা প্রয়োজন যে ব্লাডে যদি রেড ব্লাড সেল অথবা হিমোগ্লোবিন কমে যায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে সেই কন্ডিশনটাকে আমরা অ্যানিমিক কন্ডিশন বলছি, যেটা আমি চিত্রে দুইটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রথমে আমাদের জানা দরকার যে আসলে আমাদের শরীরে স্বাভাবিকভাবে বা নর্মালি কী পরিমাণ হিমোগ্লোবিন লেভেল থাকে। তার প্রথম হচ্ছে WHO একটা প্রপোজ রিকমেন্ডেশন, একটা গাইডলাইন দিয়েছে। তারা বলছেন যে চিলড্রেনের বয়স যদি 6 মাস থেকে 6 ইয়ার পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 11 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন যদি ব্লাডে থাকে, সেটাকে আমরা স্বাভাবিক বা নর্মাল বলছি। আবার যদি চিলড্রেনের বয়স বা এজ 6 ইয়ার্স টু 14 ইয়ার্সের মধ্যে হয়, সেক্ষেত্রে যদি তার ব্লাডে 12 গ্রাম পার ডেসিলিটারে হিমোগ্লোবিনের উপস্থিতি দেখতে পাই বা রেড ব্লাড সেলের উপস্থিতি দেখতে পাই, তাহলে সেটাকে আমরা নর্মাল লেভেল বলছি অফ হিমোগ্লোবিন প্রেজেন্স ইন ব্লাড। আর যদি অ্যাবভ 14 ইয়ার্স হয়, তাহলে মেলের ক্ষেত্রে যদি 13 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন থাকে প্রেজেন্স, এবং ফিমেলের ক্ষেত্রে 12 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিনের উপস্থিতি দেখতে পাই ব্লাডে, তাহলে সেটা আমরা WHO রিকমেন্ডেড প্রপোজের মতে তাদের নির্দেশনা অনুযায়ী এটাকে স্বাভাবিক হিমোগ্লোবিন বা নর্মাল রেড ব্লাড সেলের পরিমাণ হিসেবে আমরা ব্লাডে স্বাভাবিক মনে করছি। আর WHO পাশাপাশি তারা অ্যানিমিয়ার একটা গ্রেডিংও করেছে। সেক্ষেত্রে এই একই সাথে যদি আমরা এই বিষয়টাও জেনে রাখি, তাহলে আমার মনে হয় যে অ্যানিমিক কন্ডিশনটা আমাদের চিহ্নিত করতে সহজ হবে ব্লাড টেস্টের মধ্য দিয়ে। আমরা যদি দেখি যে 10 গ্রাম পার ডেসিলিটারের চেয়ে কম পরিমাণ হিমোগ্লোবিন আছে, তাহলে সেটা WHO বলছে এই কন্ডিশনটাকে আমরা মাইল্ড অ্যানিমিয়া বলি। আর যদি 7 গ্রাম পার ডেসিলিটার থেকে 10 গ্রাম পার ডেসিলিটার হয় হিমোগ্লোবিনের লেভেল, তাহলে সেটাকে আমরা বলছি মডারেট অ্যানিমিয়া। আর এটা যদি 7 গ্রাম পার ডেসিলিটারের নিচে হয় হিমোগ্লোবিন লেভেল, সেটাকে আমরা বলছি সিভিয়ার অ্যানিমিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই ফিগার দেখার মধ্য দিয়ে আমরা দুইটা জিনিস ব্যাখ্যা দিয়ে আরও ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমি আশা করি যে তোমরা এটা তোমাদের বোঝার জন্য সহজ হবে। সেটা হচ্ছে আমাদের শরীরে কী পরিমাণ নর্মাল ব্লাড সেল থাকে, নর্মাল হিমোগ্লোবিন থাকে, এবং সেটা কখন কমে গেলে কোন কন্ডিশনে কোন ধরনের ক্যাটাগরিজ অ্যানিমিয়া আমরা করতে পারি, সেই লেভেলটা কত হতে পারে, সেই বিষয়ে আমরা এখানে এই লেকচারের ব্যাখ্যার মধ্য দিয়ে জানতে পারলাম, যাতে করে আমরা সহজেই ব্লাড টেস্টের রিপোর্ট দেখে আমরা সহজে ডায়াগনোস করতে পারি এটা কি মাইল্ড অ্যানিমিয়া হয়েছে পেশেন্টের ক্ষেত্রে, নাকি মডারেট অ্যানিমিয়া হয়েছে, না সিভিয়ার অ্যানিমিয়ার কন্ডিশনের মধ্য দিয়ে আছে। তো থ্যাংক ইউ এই ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আমি আমার শিক্ষার্থীর উদ্দেশ্যে একটু বলতে চাই যে তোমরা এই ক্লাসটা করার মধ্য দিয়ে কি কি বিষয়ে নলেজ গেইন করতে পারবা, সেটা আমি আমার এই লার্নিং অবজেক্টিভস এর ভিতরে আইডেন্টিফাই করে মেনশন করেছি, যেটা তোমরা যদি সেন্টেন্সগুলো পড়ো তাহলে সহজেই বুঝতে পারবা যে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা কি অ্যানিমিয়া সম্পর্কে কি কি বিষয় জানতে পারবো। একটা আমরা জানতে পারবো হোয়াট ইজ অ্যানিমিয়া। সেকেন্ড আমরা জানতে পারবো টাইপস অফ অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়া কয় ধরনের ক্লাসিফিকেশন করা যায়।
3 নম্বরে আমরা জানতে পারবো কজেস অফ অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়া কী কারণে হয়ে থাকে বা কী কী কারণ অ্যানিমিয়া হওয়ার জন্য দায়ী। 3 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া যদি আমাদের কারো হয়ে যায় কোনো চিলড্রেনের ক্ষেত্রে বা অ্যাডাল্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্পেশালি চিলড্রেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কীভাবে আমরা সাইন সিমটম দেখে বুঝতে পারবো, ডায়াগনোস করতে পারবো, অ্যাসেস করতে পারবো যে তার অ্যানিমিয়া হয়েছে। তা এই ক্লিনিক্যাল ফিচার অফ অ্যানিমিয়া আমরা যখন জানবো তখন আমরা সেটা ক্লিয়ার হতে পারবো। সেকেন্ড হচ্ছে যদি অ্যানিমিয়া হয়েই যায় একটা চিলড্রেনের ক্ষেত্রে বা অ্যাডাল্টের ক্ষেত্রে, স্পেশালি চিলড্রেনের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কীভাবে এই ম্যানেজমেন্ট কন্ডিশনটাকে আমরা অ্যানিমিয়াকে কীভাবে আমরা ম্যানেজ করব, সেই ম্যানেজমেন্টটা আমরা ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া এই পয়েন্টের মধ্য দিয়ে, এই সেগমেন্টের মধ্য দিয়ে আমরা বিস্তারিত জানতে পারব। নেক্সট, এখন আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমেই আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি দৃষ্টি দিতে বলবো, এখানে যে ভিজুয়ালাইজড একটা পিকচার দেখানো হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেড কালারের গোল গোল অথবা বাদাম শেপড যেটা আমরা বলি কিছু ছবি দেখতে পাচ্ছ। তো এর ভিতরে কোনো ছবিগুলো খুব ভালো স্ট্রাকচারালি অর্গানাইজড আছে দেখতে পাচ্ছ, আবার কিছু কিছু দেখা যাচ্ছে যেটা ডিসঅর্গানাইজড এবং ওয়েল স্ট্রাকচারের না। তো এক্ষেত্রে নিশ্চয়ই এই দুই ধরনের ব্লাড সেলের ক্যাটাগরাইজ দেখে একটা জিনিস, একটা ধারণা রেড ব্লাড সেল সম্পর্কে আমি দেওয়ার চেষ্টা করছি। তো ছবিটা আমরা প্রাইমারি একটু ধারণা নিলাম, এখন এইটারই আমরা একটা বিস্তারিত আলোচনা সংজ্ঞার মধ্যে দেখতে পাবো। তো আমরা নিশ্চয়ই এখন সংজ্ঞার দিকে খেয়াল রাখবো যে অ্যানিমিয়া বলতে আমরা আসলে কী বুঝি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিডাকশন অফ নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ সার্কুলেটিং ব্লাড সেল হোয়েন দ্য হিমোগ্লোবিন কন্টেন্ট ইজ বিলো। অর্থাৎ আমরা যখন ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ এবং রেড সেলের পরিমাণ, আমাদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে সেখানে কম দেখতে পাই, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলছি অ্যানিমিয়া, হিমোগ্লোবিন বা রেড ব্লাড সেল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো সেক্ষেত্রে আমি এখানে ব্র্যাকেটের ভিতরে একটা নর্মাল রেঞ্জ দেওয়ার চেষ্টা করেছি যে কোন ধরনের রেঞ্জে মেনের ক্ষেত্রে থাকলে পারে কত গ্রাম পার ডেসিলিটার থাকলে পারে স্বাভাবিক বলে, আর কতটুকু সেক্ষেত্রে আমি এখানে মেনশন করেছি যে রেঞ্জটা দেখে তুমি ব্লাডের রিপোর্ট দেখলে সহজে আইডেন্টিফাই করতে পারবে যে এই প্যাশেন্টের ক্ষেত্রে, তোমার কাছে যে প্যাশেন্ট কেয়ার নিতে এসেছে সেই প্যাশেন্টের ক্ষেত্রে, সেই চাইল্ডের ক্ষেত্রে তার অ্যানিমিক কন্ডিশনটা আছে কিনা। তো যখন মানুষের শরীরে ব্লাডের সার্কুলেশনে হিমোগ্লোবিন এবং আরবিসির পরিমাণ কমে যায়, তখন আলটিমেটলি আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে ওই প্যাশেন্টের তার বডির যে স্বাভাবিক অক্সিজেন ক্যারিং ক্ষমতা সেটা কমে যায়। সেই মেনলি আমরা আউটপুট যে প্রবলেমটা ফেস করি শরীরের, সেটা আমাদের দেয় বডির অক্সিজেন লেভেলটা কমে যায়। তো সেই অক্সিজেন লেভেলটা কমে যায় যে কারণে, সেটা হিমোগ্লোবিন এবং আরবিসি ডেফিসিয়েন্সির কারণে। আর আরবিসি এবং হিমোগ্লোবিনের পরিমাণ যখন ব্লাডে কমে যায় তখন সেটাকেই অ্যানিমিয়া বলে, যেটা এই ডেফিনেশনের মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করলাম। নেক্সট আমরা এখন একটু দৃষ্টি দেব যে আমরা অ্যানিমিয়া কাকে বলে জানলাম। এখন অ্যানিমিয়া আমাদের প্রশ্ন কয় ধরনের হতে পারে। তো এখানে একটা ফিগার সহ অ্যানিমিয়ার একটা টাইপস দেওয়া হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো লেকচার শিটের দিকে, তাহলে আমার মনে হয় সেটা আরও ক্লিয়ার হতে পারবে। তো আমরা সাধারণত যে অ্যানিমিয়ার টাইপসগুলো পেয়ে থাকি, সেক্ষেত্রে মোস্ট কমন যে দুই ধরনের অ্যানিমিয়া আমরা পেয়ে থাকি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোকন্ড্রিক অ্যানিমিয়া, যেটা সাধারণত হয়ে থাকে আয়রন ডেফিসিয়েন্সির জন্য। থ্যালাসেমিয়া যদি ডিজিজ থাকে সেক্ষেত্রে, এবং আরও যদি লিড পয়জনাস কোনো কজ প্রেজেন্স থাকে ব্লাডে, তো সেক্ষেত্রে আমরা এই মাইক্রোসাইটিক হাইপোকন্ড্রিক অ্যানিমিয়াটা দেখতে পাই। দ্বিতীয় নম্বর যেটা আমরা ক্লাসিফিকেশনের মধ্যে দেখলাম বা টাইপসের মধ্যে দেখতে পাচ্ছি, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। এটা কখন হয়, কি কজ তার? এটা আমরা সাধারণত দেখতে পাই যখন আমাদের যে বোন মেরুতে রেড ব্লাড সেল তৈরি হয়, সেটা কোনো কারণে প্রোডাকশনে যদি ইম্পেয়ার হয়, বাধাগ্রস্ত হয়, সেটা প্যাথোলজিক্যাল কারণ হতে পারে, অন্য কোনো প্যাথোফিজিওলজিক্যাল কারণে হতে পারে, অথবা ব্লাডে যদি হিমোলাইসিস কন্ডিশন থাকে, তো সেক্ষেত্রে এই দুই কারণে আমাদের নর্মোসাইটিক কন্ড্রিয়াম অ্যানিমিয়া
নর্মোক্রমিক অ্যানিমিয়াটা আমরা দেখতে পাই। নেক্সট আমরা টাইপসের পরবর্তী স্লাইডে যাব, যেখানে আমরা টাইপসের অন্যান্যগুলো যে ক্যাটাগরিজ আছে সেটা আমরা দেখতে পাবো। এখানে আমরা 3 নম্বরে দেখছি আরেক ধরনের অ্যানিমিয়া আমরা আমাদের হিউম্যান বডিতে দেখতে পাই, সেটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। সেটা কিভাবে ডেভেলপ করে তার জন্য কিছু কারণ বা রেসপন্সিবিলিটিস হিসেবে কারণ থাকে। সেগুলো হচ্ছে একটা, যদি আমি অ্যানিমিয়ার নাম সহ কি কারণে হয় সেটা বলি তাহলে আরও একটু ক্লিয়ার হবে। একটা হচ্ছে মেগালোব্লাস্টিক এরাইথ্রোপোয়েসিস অ্যানিমিয়া, যেটা সাধারণত আমরা যে খাবার নিউট্রিশাস খাবার খাই, সেই নিউট্রিশনাল খাবারে যদি কোনো কারণে লং টাইম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে। স্পেশালি ভিটামিন B12, ফোলেটস এবং প্রোটিন এই জাতীয় খাবারের অথবা সাপ্লিমেন্ট যদি আমাদের শরীরে কম থাকে সেক্ষেত্রে আমরা এই মেগালোব্লাস্টিক এরাইথ্রোপোয়েসিস অ্যানিমিয়াটাকে দেখতে পাই। এছাড়াও আমরা অন্য কারণ আরও আছে যেগুলো এই ধরনের অ্যানিমিয়া হওয়ার জন্য দায়ী বা কজ হিসাবে বিবেচিত হয়। একটা হচ্ছে ড্রাগ টক্সিসিটি, আর একটা হচ্ছে যদি কোনো কারণে তার কোনো ম্যাল অ্যাবজর্পশন থাকে, অর্থাৎ কোনো কিছু খেলে সেটা সঠিকভাবে মানবদেহে গিয়ে অ্যাবজর্ব হয় না, অ্যাজমোস অ্যাবজর্ব প্রক্রিয়ায় সঠিকভাবে সেটা অ্যাবজর্ব করতে পারে না, তখন আমরা এই ধরনের অ্যানিমিয়াটা দেখতে পাই। আরেকটা হচ্ছে নন মেগালোব্লাস্টিক এরাইথ্রোপোয়েসিস অ্যানিমিয়া, যেটা সাধারণত যেসব পেশেন্ট বা যারা ইন্ডিভিজুয়ালি অনেক দিন দেখা যায় যে হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা লিভার ডিজিজ অথবা হাইপোথাইরয়েডিজম এই সমস্ত ডিজে লং টার্ম ধরে আক্রান্ত থাকে, তাদের ক্ষেত্রে এই নন মেগালোব্লাস্টিক এরাইথ্রোপোয়েসিস অ্যানিমিয়াটা আমরা কজ হিসাবে দেখতে পাই। এখন এছাড়াও আরও কিছু অ্যানিমিয়া টাইপস আছে, যেটা আমি এখানে আরও একটু স্লাইডে দেখানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ফিগার দেখতে পাচ্ছ। দেখে আমার মনে হয় তোমরা এর আগে দেখছো যে রেড ব্লাড সেল দেখতে পেয়েছি, কিন্তু এখানে আবার নীল বর্ণের অন্যান্য কালার দেখতে পাচ্ছি। তার মানে আগের কালারের সাথে তোমরা মিল পাচ্ছ না। আর আমরা সবাই জানি ব্লাডের কালার রেড, এখানে কেন এরকম নীল হলো? নিশ্চয়ই কারণ আছে। এই ব্লাডের রেড কালার যখন কোনো প্যাথোফিজিওলজিক্যাল বা কোনো পজিটিভ এজেন্টের কারণে এই ব্লাডের সেলের প্রোডাকশন ইম্পেয়ার হওয়ার কারণে অথবা সেল ডিস্ট্রাকশন হওয়ার কারণে সেলের যখন এই ধরনের চেঞ্জ আমরা ব্লাডে দেখতে পাই, তখন যে সাধারণত অ্যানিমিয়া বলে আমরা একে ডায়াগনোসিস করে থাকি সেটাকে বলে ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সেকেন্ড আমরা যদি যাই, আমি আবার এখানে আরেকটা টাইপস অফ অ্যানিমিয়ার ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করছি একটা স্লাইড, একটা ফিচারের মধ্য দিয়ে। তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ফিচার দেখা যাচ্ছে, যেখানে দুই ধরনের আমরা ফিগার দেখতে পাচ্ছি। একটার কালার রেড, যেটা অসংখ্য আছে, মাঝে মাঝে আমরা কিছু গোলাকৃতি সাদা সাদা দেখতে পাচ্ছি। তার মানে ওই নর্মাল যে রেড ব্লাড সেল থাকে সেগুলো এই রেড কালারের মতো দেখতে, কিন্তু যখন এটা স্ট্রাকচারালি চেঞ্জ হয়ে গেছে তখন আমরা দেখছি একটা অ্যাবনর্মাল একটা কালার বা হোয়াইট কালারের মতো। তার মানে এই যে সিকেল সেল, এই ধরনের একটা সেলে আমাদের ব্লাডে উপস্থিতি দেখতে পাই, যেটার কারণে আমাদের সাধারণত অ্যানিমিয়া হয়ে থাকে। এছাড়াও আরও টাইপস আছে, যেমন এখানে আমরা একটা দেখছি যদি কারো যদি থ্যালাসেমিয়া হয় তাদের ক্ষেত্রেও আমরা অ্যানিমিয়া দেখতে পাই, সেটাকে আমরা থ্যালাসেমিয়া অ্যানিমিয়া বলে থাকি। এখন আমি চেষ্টা করলাম আগের এই কজেস অফ অ্যানিমিয়ার বর্ণনা দেওয়ার আগে বিভিন্নভাবে ফিগার দেখিয়ে ছবি দেখিয়ে তোমাদেরকে টাইপস অফ অ্যানিমিয়া কয় ধরনের থাকতে পারে হতে পারে সেটা বোঝাবো। আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা যারা এই টাইপস অফ অ্যানিমিয়া এটাকে এতক্ষণ ধরে ভিডিও ক্লাসে উপস্থিত থেকে দেখতেছো, তাদের সাথে সাথে এগুলো যদি তোমরা একটু টেক্সট বুকগুলো দেখো তাহলে আরও তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, আমরা আশা রাখবো যে তোমরা এই প্রত্যেকটা স্লাইড পড়ার পাশাপাশি তোমাদের টেক্সট বুকটা তোমরা দেখবে, প্লাস এগুলো তোমরা নিজেরা লিখবে, অর্থ বোঝার চেষ্টা করবে, পাশাপাশি তোমরা অ্যাসাইনমেন্ট আকারে একটু রাইট করার চেষ্টা করবে। তাহলে দেখবে ফিগারগুলো আঁকার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমরা আরও এটা ক্লিয়ার হয়ে গেছো টাইপস অফ অ্যানিমিয়াটা। এখন আমি তোমাদের সামনে কজেস অফ অ্যানিমিয়া এইটা কী কারণে হতে পারে সেটা উপস্থাপন করব। তো কজেস অফ অ্যানিমিয়া আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এবং যেখানে এক্সপ্লেনেশনের দরকার সেখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে তোমরা এই অংশটুকু ক্লাস করার পরেই
সেই সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারবো। তো আমরা এখন যাই কজেজ অফ অ্যানিমিয়া কি। কজেজ অফ অ্যানিমিয়া যে কারণে হতে পারে সেটা আমরা নিচে দেখছি একটা যে ইম্পেয়ার্ড অফ আরবিসি প্রসিডিউর। কোনো কারণে যদি রেড ব্লাড সেল সেটা প্রোডাকশনে হোক, তার নর্মাল প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে হোক, বা অন্য কোনো পজিটিভ এজেন্টের কারণেই হোক না কেন, যদি তার এই প্রোডাকশনটা ইম্পেয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানিমিয়া দেখতে পাই। তো কী কারণে এই আরবিসি ইম্পেয়ার্ড হতে পারে, তার তিনটা এখানে ভাইটাল কারণ আমি মেনশন করেছি। একটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। যদি কোনো কারণে আমাদের শরীরে আয়রনের নর্মাল যে পরিমাণ থাকার কথা সেই রেঞ্জের চেয়ে যদি কমে যায় বা ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যদি ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা যায় শরীরে সেক্ষেত্রে আরবিসি প্রোডাকশন ইম্পেয়ার্ড হতে পারে। তারপরে আমরা 3 নম্বর দেখছি যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, অর্থাৎ কোনো কারণে যদি শরীরে সেটা খাবারের মাধ্যমে সরবরাহের কারণে হোক বা অন্য কোনো প্যাথোলজিক্যাল বা কারণে হোক, সেক্ষেত্রে যদি B12 এর ডেফিসিয়েন্সি আমাদের শরীরে নর্মাল রেঞ্জের চেয়ে কম উপস্থিতি থাকে B12, তাহলে সেক্ষেত্রে ডেফিসিয়েন্সি ক্রিয়েট করে। সেটা দিয়েও আমরা দেখি যে আরবিসি নর্মাল প্রোডাকশনের ক্ষেত্রে ইম্পেয়ার্ড বাধাগ্রস্ত করতে পারে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে দেখলাম মূলত 3টা কজের কারণে এই আরবিসি ইম্পেয়ার্ড হতে পারে। যখন এই 3টা কজ আমাদের কোনো প্যাশেন্টের ক্ষেত্রে বিদ্যমান থাকবে তখন তার যে অ্যানিমিয়াটা ডেভেলপ করে সেখানে দেখছে আরবিসি ইম্পেয়ার্ড জনিত কারণে অ্যানিমিয়া ডেভেলপ করে। 2 হচ্ছে ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ আরবিসি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কারণে যদি আরবিসি ডিস্ট্রাকশনের পরিমাণ বেড়ে যায়, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এটা ক্ষেত্রে আমরা দুইটা ডিজিজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ধরনের আরবিসির ডিস্ট্রাকশনটা ব্লাড লেভেল ইনক্রিজ করে। সেটা একটা হচ্ছে থ্যালাসেমিয়া ডিজিজের ক্ষেত্রে, আর একটা কারো যদি সিকেল সেল ডিজিজ হয়ে থাকে। কজেস অফ অ্যানিমিয়ার যদি 3 নম্বর পয়েন্টে আমরা একটু দৃষ্টি দিই, একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে ব্লাড যদি লস হয় সেক্ষেত্রেও সিভিয়ার ব্লাড লস হয়, তাহলে সেক্ষেত্রেও আমাদের দেখা যায় যে অ্যানিমিক দেখা যায়। তো কোন ধরনের কোন সময় এই ধরনের ব্লাড লস আমরা দেখতে পাই, আমরা দুইটা কন্ডিশনে দেখতে পাই, একটা হচ্ছে একুট আর একটা হচ্ছে ক্রনিক। তো অ্যাকিউটে যেমন যদি আমাদের কারো ট্রমা হয়, কারো এপিজেস্টিস থাকে, কারো যদি হেমোরোজিক ডিজিজ থাকে, বিশেষ করে নিউবার্ন এবং স্কারবি প্যাশেন্টের ক্ষেত্রে আমরা এই ধরনের দেখতে পাই। তাদের ক্ষেত্রে যে ধরনের অ্যানিমিয়া আমরা দেখতে পাই সেটা আমরা দেখি অ্যাকিউট অ্যানিমিয়া। আর ক্রনিক কাজের ক্ষেত্রে হয়ে থাকে অ্যানিমিয়া কজ, সেটা যাদের দীর্ঘদিন হুকওয়ার্ম ইনফেস্টেশন অর্থাৎ কৃমিতে আক্রান্ত থাকে, তারপরে তাদের পাইলস ডিজিজ আছে, পাইলস ডিজিজের কারণে ব্লিডিং হয় অথবা ক্রনিক ডিসেন্ট্রি রোগে ভুগতে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের ব্লাড লস হয় এবং এই ব্লাড লস হওয়ার কারণে তাদের অ্যানিমিক ডেভেলপ করে। 4 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি তাহলে তোমরা একটু দেখতে পাবে ডিক্রিজ আরবিসি প্রোডাকশন। আবার কোনো কারণে যদি আরবিসি প্রোডাকশন ব্লাডে কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এক ধরনের অ্যানিমিয়া ডেভেলপ করতে দেখি। সেটা যদি আমরা প্রাইমারি কজ হিসেবে দেখি তাহলে হাইপোপ্লাসিয়া যদি কারো থাকে সেক্ষেত্রে অ্যানিমিয়া হয়। সেকেন্ডারি যদি দেখি তাহলে কিছু কজ আমরা সেখানে খুঁজে পাই, কারো যদি ইনফেকশন থাকে, কারো যদি ইরাডিয়েশনের ব্যাপার থাকে, ক্রনিক ইলনেসে থাকে, এইসব কারণের ক্ষেত্রে তার সেকেন্ডারি অ্যানিমিয়া ডেভেলপ করে। এখন আমি তোমাদেরকে কজ কি কারণে হতে পারে তা বিস্তারিত বলার চেষ্টা করলাম। এখন আমি তোমাদেরকে যে বিষয়টাকে সম্পর্কে আলোচনা করব, যে বিষয়টার উপরে, সেটা হচ্ছে অ্যানিমিয়া যদি হয় কারো, কোনো চাইল্ডের ক্ষেত্রে যদি অ্যানিমিয়া হয় বা অ্যাডাল্টের ক্ষেত্রে যদি অ্যানিমিয়া হয়, সেক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা কোন ধরনের ফিচার অথবা সাইন সিমটম দেখতে পাবো। তা আমরা এখানে সেটা ক্রনোলজিক্যালি দেখানোর চেষ্টা করছি যে কোনো অ্যানিমিক প্যাশেন্টের ক্ষেত্রে আমরা কোন ধরনের সাইন সিমটম তার ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে। একটা যেমন সে ফ্যাটিক থাকে, তোমরা অবশ্যই জানো ফ্যাটিক মানে সে অনেক ক্লান্ত থাকে, তাকে দেখে মনে হয় অনেক ক্লান্ত। তারপরে তাকে যদি আমরা দেখি অ্যাসেস করি তাহলে দেখব সে খুব উইকনেস। নর্মাল একটা মানুষ স্বাভাবিক থাকলে প্রফুল্ল থাকে, বা তার ক্ষেত্রে দেখা যায় সে খুব দুর্বল মনে হচ্ছে তাকে দেখে। তারপরে লিস্টলেসনেস, তার ক্ষেত্রে অসংখ্য প্রবলেম তার শরীরের ভিতরে বিদ্যমান থাকে, সে দুর্বল ফিল করে, সে ফ্যাটিক ফিল করে, তার তন্দ্রা ভাব থাকে, ঝিমায় থাকে, এই ধরনের। 4 নম্বর যে সাইন বা সিমটম সাইনটা আমরা দেখতে পাই মেনলি অ্যানিমিক প্যাশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে তার কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিট, সে বলে আমার হাত পা ঠান্ডা থাকে। তারপরে অ্যানোরেক্সিয়া, খাবারের প্রতি তার অনীহা, ক্ষুধা খেতেই চায় না, ক্ষুধাহীন থাকে। প্যালোড,
এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা দিয়ে আমরা ক্লিনিক্যাল অ্যাসেস করে থাকি, যে সাধারণত তার যেটা সুপারফিশিয়াল যে অর্গান হিউম্যান বডি থাকে, বিশেষ করে স্কিন মিউকাস মেমব্রেন যেসব জায়গায় থাকে, বিশেষ করে আইলিড, তারপরে আমাদের টাঙের ক্ষেত্রে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে, তারপর নেল বেড, এগুলো দেখে আমরা দেখি যে নর্মাল আমাদের রেডিশ কালার থাকে, সেখানে এখানে প্যালোর থাকে, অর্থাৎ সাদা একটু ফ্যাকাশে দেখা যায়। সেটা দেখে আমরা বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি ক্লিনিক্যালি যে এই প্যাশেন্টের ক্ষেত্রে অ্যানিমিকের উপস্থিতি ঘটেছে। এছাড়া সে এই ধরনের পেশেন্ট বলে থাকে যে তার প্রচুর হেডবেক আছে, ড্রাউজিনেস আছে, মানে সে একদম ঝিমায়ে তন্দ্রা ঘুমায়ে থাকে, এরকম একদম ঝিম ধরে এক জায়গায় বসে থাকে। এই ধরনের সাইন সিমটমগুলো ক্লিনিক্যাল ফিচার হিসেবে আমরা অ্যানিমিক পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে বন্ধুরা, আমরা আমাদের সামনে যদি কোনো অ্যানিমিক পেশেন্টকে আসে কেয়ার নিতে, অথবা ক্লিনিক্যালি অথবা এমনি ফিজিক্যালি প্রেজেন্স যদি আমরা দেখতে পাই, তাহলে এই 8 ধরনের সাইন এবং সিমটম উপসর্গগুলো যদি তার ভিতরে বিদ্যমান আমরা দেখতে পাই, এবং সেক্ষেত্রে ব্লাডে রেজাল্ট যদি আমরা দেখি যে হিমোগ্লোবিন পরিমাণ বা আরবিসির পরিমাণ কমে গেছে, তাহলে এটা আমরা বলতে পারি অ্যানিমিক ডিজিজ, বা এই পেশেন্টের ক্ষেত্রে অ্যানিমিক ডিজিজ ডেভেলপ করছে। এখন আমরা জানি যে সবাই আমরা অধীর আগ্রহে আছি যে আমরা এতক্ষণ জানলাম যে অ্যানিমিক কাকে বলে, অ্যানিমিয়া কাকে বলে, নর্মাল ব্লাডের রেঞ্জ কত থাকে, তার বিলো লেভেল কত হলে পারে, সেই রেঞ্জ কত হলে পারে এটাকে অ্যানিমিক কন্ডিশন বলে, কি কি কারণে হতে পারে সেই কারণগুলো আমরা দেখলাম। পাশাপাশি আমরা দেখলাম যে আমরা অ্যানিমিক যদি কোনো পেশেন্টে ডেভেলপ করে, তার ক্ষেত্রে কী ধরনের ডিজঅর্ডার, ফিজিক্যাল ডিজঅর্ডার বা প্রবলেমগুলো সে ফেস করে, অথবা আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করে দেখতে পাই, সেগুলো আমরা 8টা সাইন অ্যান্ড সিমটমের মধ্যে দেখতে পেলাম। তো তার ভিতরে সবাই চিন্তা করে, আচ্ছা ঠিক আছে আমরা জানলাম, এখন তো আমাদের ম্যানেজমেন্ট জানা দরকার। কিন্তু আমার মনে হয় যে ম্যানেজমেন্ট জানার আগেই আমাদের আরেকটা জিনিস জানা দরকার, কারণ অ্যানিমিক এমন একটা ডিজিজ, এটা ক্লিনিক্যালি ডায়াগনোস হতে অনেক সময় লেগে যায়। এই লং টার্ম পরে যেহেতু এটা অ্যাসেসমেন্টে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে যেহেতু অ্যানিমিক কন্ডিশনটা মাইল্ড মডারেট আকারে মানবদেহে যখন থাকে, তখন পেশেন্টরা এগুলোকে ইগনোর করে, সেক্ষেত্রে তার দেখা যায় যে এই লং টার্ম অ্যানিমিক কন্ডিশন অবস্থায় থেকে ক্লিনিক্যালে আসার আগেই এই যে দীর্ঘ সময় সে পার করেছে, তার জন্য তার শরীরের ভিতরে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। সেগুলো কি, যেমন তার ক্ষেত্রে সার্কুলেটরি কোলাপস হতে পারে, সে শকে যেতে পারে, কার্ডিয়াক এনলার্জমেন্ট হতে পারে, সিস্টেমিক আর লোকাল ইনফেকশন হতে পারে, গ্রোথ রিটার্ডেশন হতে পারে, মেন্টাল রিটার্ডেশন হতে পারে, ডিলেড পিউবার্টি হতে পারে। তা আমি কেন এই কমপ্লিকেশনটা আগে বললাম, এই কারণে বললাম, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশ যারা ডেভেলপিং কান্ট্রি, তারা নর্মালি এই অ্যানিমিক কন্ডিশনটাকে খুব একটা সিরিয়াসলি নেয় না, ডক্টরের কাছে যায় না, নার্স প্র্যাকটিশনারের কাছে যায় না, নার্স ক্লিনিক্যালি সে কোনো ওরিয়েন্টেড হতে চায় না। সেই কারণে দেখা যায় সে যখন হসপিটালে বা ক্লিনিক্যালি এটাকে প্রবলেম মনে করে যায়, শরীরে যখন প্রবলেমগুলো সে ফেস করে, তখন যখন যায়, তখন দেখা যায় যে সে অনেক আগে থেকেই অ্যানিমিক কন্ডিশনে ভুগতেছিল, অলরেডি তার ভিতরে কিছু কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে গেছে। সেজন্য আমি কমপ্লিকেশনটা বললাম, কারণ আমরা বাঙালি তো, আসলে আমরা যখন দেখি যে জিনিসটা আমাদের ভয়ের কারণ, সেটাকে আমরা বেশি গুরুত্ব দিই, যেটা দেখি যে না আমার ওভাবে সিরিয়াসলি বলছে না বা ভয় হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওটাকে গুরুত্ব দিই না। তো অ্যানিমিক যেহেতু একটা ল্যাটেন্ট অবস্থায় বেশিক্ষণ থাকে, সেক্ষেত্রে আমরা কমপ্লিকেশন যদি আমরা জেনে থাকি যে অ্যানিমিক কন্ডিশনটা আমার মানবদেহে যদি লং টাইম থাকে, তাহলে কোন ধরনের হিডেন অবস্থায় কিছু কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, তো যেগুলো আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যুর কারণ হতে পারে। তো সেক্ষেত্রে সেজন্য আমি আগেই কমপ্লিকেশনটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, যাতে তোমরা আমাদের যে অ্যানিমিক যারা কন্ডিশনে অ্যাফেক্টেড থাকে তাদেরকে সহজে অ্যাওয়ার করতে পারো। এখন আমরা যাব ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া। এখানে আমরা দেখো বন্ধুরা, দুইটা ম্যানেজমেন্টকে আমরা দুইটা সেক্টরে বা সেগমেন্টে ভাগ করেছি, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। তো আমরা এখন দেখি মেডিকেল ম্যানেজমেন্টে কোন ধরনের প্রসিডিউরগুলো মেনটেন করা হয়, কোন ধরনের ম্যানেজমেন্ট করা হয়। যদি আমরা দেখি ক্লাসিফিকেশন করে, তাহলে এই নাম্বারে আমরা দেখতে পাবো যে অ্যানিমিয়ার ডিউ টু ব্লাড লসের কারণে হয়েছে, সেটাকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। তো আমরা এর আগে জেনেছি বন্ধুরা যে ব্লাড লস দুই ধরনের হতে পারে, অ্যাকিউট হতে পারে, একটা ক্রনিক হতে পারে, কন্ডিশন হতে পারে। তো অ্যাকিউট ব্লাড লস যদি আমাদের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাকিউট ব্লাড লস ইমিডিয়েট কন্ট্রোল করতে হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে অ্যাকিউট ব্লাড লস
নিড ইমিডিয়েট কন্ট্রোল অফ ব্লিডিং। তাহলে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে তার যে কারণে ব্লাড লস হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করে সেটাকে কন্ট্রোল করা। সেকেন্ড হচ্ছে যে তার যে ব্লাডের পরিমাণ বা ভলিউম ব্লাডে কমে, আমাদের সার্কুলেটরি সিস্টেম কমে গেছে, সেটাকে আবার রিকারেক্ট করা, রিভার্স করা। সেই রিভার্স করতে বলে আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা আমরা আইভি ইনফিউশনের মাধ্যমে তাকে ব্লাড ডোনেট করে আমরা তাকে অ্যাকিউট ব্লাড লসের হাত থেকে কারেকশন করাতে পারি। আরেকটা হচ্ছে যে কারণে তার ব্লিডিং হচ্ছে, যেমন আমরা এর আগে দেখছি যে পাইলসের কারণে হয়, ক্রনিক ডিসেন্ট্রির কারণে হয়। তোমরা যদি আগের লেকচারটা একটু খেয়াল করো তাহলে ওই সব কারণগুলো যদি আমরা সিমটোমেটিক অথবা অ্যাসিমটোমেটিক যে কজগুলো আমরা দেখতে পাই, সেগুলো যদি আমরা প্রপার ট্রিটমেন্ট নিই তাহলে আমরা দেখি যে অ্যাকুট ব্লাড লসটা আমরাকে প্রিভেন্ট করতে পারি। এখন আমরা দেখব যে ক্রনিক ব্লাড লস যদি কারো থাকে এবং সেক্ষেত্রে এই ক্রনিক ব্লাড লসের কারণে যদি অ্যানিমিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যানিমিক কন্ডিশনটাকে ম্যানেজ করব। তাহলে অ্যানিমিক কন্ডিশন যদি আমরা এক্ষেত্রে ম্যানেজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ক্রনিক যে ব্লাড লস হয় সেই ক্রনিক ব্লাড লস আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। তো যে কারণে যে কজ এই ক্রনিক ব্লাড লসের জন্য রেসপন্সিবল, সেগুলোকে আমাদেরকে ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। সেটা কি, যেমন ক্রনিক ব্লাড লস ইউজুয়ালি প্রডিউস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আয়রন ডেফিসিয়েন্সির কারণে সাধারণত ক্রনিক ব্লাড লস হয়ে থাকে। তাহলে আমরা আয়রন সাপ্লিমেন্ট হিসেবে তাকে দিতে পারি, অথবা এর পাশাপাশি অ্যাডিশনাল আমরা লং টার্ম তাকে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য অ্যাডভাইস করতে পারি। দ্বিতীয় নম্বর যে পয়েন্টে আমরা দেখতে পাই, ট্রিটমেন্ট শুড বি প্ল্যান্ড অ্যাকর্ডিং টু স্পেসিফিক কজ। এবং খেয়াল রাখতে হবে যে ক্রনিক ব্লাড লসের ক্ষেত্রে যে কজের কারণে, যে কজ বিদ্যমান থাকার তার ক্রনিক ব্লাড লস হচ্ছে, সেই কজকে আইডেন্টিফাই করে কজটাকে প্রিভেন্ট করার জন্য, কন্ট্রোল করার জন্য আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে তুমি যখন তোমার মেডিকেল ট্রিটমেন্ট অথবা নার্সিং কেয়ার প্ল্যানটাকে রেডি করবে, তখন অবশ্যই তোমাকে ওই ধরনের প্ল্যান করতে হবে স্পেসিফিক যে কজে সে এই অ্যানিমিকে ক্রনিক ব্লাড লস হচ্ছে তার, সেই কজ অনুযায়ী প্রিভেন্ট করার জন্য আমার কেয়ার প্ল্যান অথবা মেডিকেল ম্যানেজমেন্টটাকে আমাকে প্ল্যানে রেডি করতে হবে। অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ ব্লাড সেল ডিস্ট্রাকশন। এখানে দেখছি যে আমাদের একটা কারণ যে এক্সেসিভ ব্লাড সেল যদি অথবা আরবিসি যদি ডিস্ট্রাকশন হয় অথবা ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের আরেক ধরনের ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। সে কী ধরনের, যে আমাদের কী কারণ, অ্যাকচুয়াল কজ, যেমন এখানে বলা হচ্ছে ইট রিকোয়ার্স দ্য আইডেন্টিফিকেশন অ্যাকচুয়াল কজ। কী কারণে তার এই ব্লাড সেল আরবিসি সেল ডিস্ট্রাকশন হচ্ছে, সেই কারণটাকে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে স্পেসিফিক ওই কারণটাকে আমাদের ম্যানেজ করতে হবে। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি ট্রিটমেন্ট অফ স্পেসিফিক হেমোলাইটিক ডিসঅর্ডার। আমরা দেখি ব্লাডে অনেক ধরনের ডিসঅর্ডার প্রবলেমে আমরা ভুগি, তো সেই হেমোলাইটিক ডিসঅর্ডার যে স্পেসিফিক আমরা আইডেন্টিফাই করতে পারি সেগুলোকে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো এই ভাবে আমরা ধারাবাহিকভাবে কি করতে পারবো, যে অ্যানিমিয়ার যে একটা ডিসঅর্ডার আমাদের প্রবলেম, সেই প্রবলেমটাকে আমরা ম্যানেজ করতে পারি। এখন 3 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, তাহলে আমরা দেখি এখানে কিভাবে 3 নম্বর পয়েন্টে মেনশন করা হয়েছে যে কীভাবে আমরা অ্যানিমিয়াকে ম্যানেজ করতে পারি। তা আসলে খেয়াল করুন বন্ধুরা, যে শিক্ষার্থীবৃন্দরা, যে আমি প্রত্যেকটা কজকে আলাদা আলাদা করে সেটা কীভাবে ম্যানেজ করতে হয় তা আমি এখানে ধারাবাহিকভাবে নাম্বার দিয়ে দিয়ে চেষ্টা করছি, যে আমরা যে কজটাকে আইডেন্টিফাই করব সেই কজটাকে আমরা ম্যানেজ করব, তাহলে আমাদের ওই কজজনিত কারণে যে অ্যানিমিয়াটা হয় সেই অ্যানিমিয়াটা আমরা প্রিভেন্ট করতে পারব। তো এই 3 নম্বর আমরা দেখছি যে যখন ব্লাড সেল ফর্মেশন, তোমরা সবাই জানো যে আমাদের বোন মেরুতে ব্লাড সেল ফর্মেশন হয়, তো সেই ব্লাড সেল যেখানে ফর্মেশন হয় সেখানে যদি কোনো কারণে ব্লাড সেলের ফর্মেশন পরিমাণ ডিক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা অ্যানিমিয়া দেখতে পাই। এখন এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, তো আমরা এখানে চেষ্টা করেছি 2টা পয়েন্টের মধ্য দিয়ে সেটাকে একটা ধারণা দেওয়ার জন্য। যেমন ইট ইজ মেইনলি ডিউ টু ডেফিসিয়েন্সি স্টেট অ্যান্ড বোন মেরো ডিসঅর্ডার। আমাদের যে বোন মেরো আছে সেখানে যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হয় অথবা কোনো কনজেনিটাল প্রবলেম হয় থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের আমরা দেখতে পাই যে বোন মেরো রিলেটেড তার যে আরবিসি সেল প্রোডাকশন হওয়ার কথা সেই ফর্মেশনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে সেটাকে মেনলি আমাদেরকে ট্রিটমেন্টের আওতায় বা ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। সেকেন্ড আমরা দেখছি ট্রিটমেন্ট টু বি ডান উইথ রিপ্লেসমেন্ট থেরাপি অফ নিউট্রিয়েন্ট। এবং আরেকটা জিনিস দেখছি যে আমাদের যদি কোনো কারণে রেড ব্লাড সেল ফর্মেশন, আসলে শুধু বোন মেরো যে স্বয়ংক্রিয়ভাবে ইনভলেন্টারি ব্লাড সেল ফর্মেশন করে তা কিন্তু না বন্ধু, এই বোন মেরু যে সেল ফর্মেশন করে সেখানেও আমাদের কিছু বোন মেরুর কিছু এলিমেন্টের প্রয়োজন হয় কিছু, সেগুলো আমরা সাধারণত খাবারের মধ্য দিয়ে পেয়ে থাকি।
যেমন আয়রনের কথা বললাম ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা যদি লং টার্ম খাবারের সাথে অ্যাডিশনাল আয়রন যুক্ত করতে পারি তাহলে এটাও রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবে এবং অথবা ব্লাড সেল ফর্মেশন বোন ম্যারোতে যে প্রক্রিয়া সেই প্রসেসকে এই আয়রন বা থেরাপি ট্রিটমেন্টের মধ্য দিয়ে রিপ্লেসমেন্টের মধ্য দিয়ে এনকারেজ করতে পারি। তাহলে আমরা সহজেই এই ব্লাড ফর্মেশন ডিক্রিজ হওয়ার কারণে যে অ্যানিমিয়া হয় সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি অ্যানিমিয়া ইজ কেস অফ বোন ম্যারো ডিপ্রেশন। সেটা আমরা কীভাবে করতে পারি? দ্য স্পেসিফিক কজ লাইক যে ড্রাগ, টক্সিন, যেসব সাবস্টেন্সগুলো গ্রহণ করার কারণে, ইনটেক করার কারণে আমাদের এই ধরনের অ্যানিমিয়া হয়েছে সেটাকে আমরা সহজে অ্যাভয়েড করতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি ট্রিটমেন্ট টু বি পারফর্ম বাই রিমুভাল অফ অফেন্ডিং এজেন্ট। কিছু অফেন্ডিং এজেন্ট আমরা শরীরের ভিতরে কাজ করে, যেগুলো আমরা রিমুভাল করলেই ব্লাডের যে টক্সিসিটি ডেভেলপ করে সে কারণে যে ব্লাড সেল ডেস্ট হয় সেটা থেকেও আমরা ব্লাড সেল ডিস্ট্রাকশনটা প্রিভেন্ট করতে পারি। তাহলে আর বেশি ডিস্ট্রাকশন হবে না এবং সেক্ষেত্রে এই অফেন্ডিং এজেন্টের কারণে যে আরবিসির নর্মাল যে প্রোডাকশন বলেন তারপরে ডিস্ট্রাকশন বলেন সেটাকে প্রিভেন্ট করা সম্ভব হবে। এখন আমরা এতক্ষণ দেখলাম মেডিকেল ম্যানেজমেন্ট, এখন আমরা দেখব ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া ক্ষেত্রে নার্সিংয়ে আসলে কোন ধরনের ম্যানেজমেন্ট আছে। তো নার্সিংয়ে ম্যানেজমেন্ট করার আগে আমাদের নার্সিং প্রসেসে একটা কথা প্রায়ই বলে থাকি যে অ্যাকর্ডিং টু নার্সিং প্রসেসের যে অ্যাসেসমেন্ট প্ল্যান আছে অর্থাৎ প্ল্যানিং আছে, প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ধরনের কেয়ার নিড অ্যানিমিক প্যাশেন্টের, সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই নিড অনুযায়ী প্রায়োরিটি বেসিস আমাকে এক এক করে নার্সিং কেয়ার প্ল্যান রেডি করতে হবে বা নার্সিং কেয়ার রেডি করতে হবে। সেজন্য আমরা প্রথমেই নার্সিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই রেখেছি যে গুরুত্বপূর্ণ সেগমেন্ট, সেটা হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্ট। আমাকে ওই প্যাশেন্টকে অ্যানিমিক প্যাশেন্টকে অ্যাসেস করে দেখতে হবে যে কোন ধরনের কেয়ার তার জন্য প্রয়োজন। সেজন্য আমরা কি করতে পারি? হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লিকেশন, তার বর্তমান যে অ্যানিমিয়ার কারণে যে কমপ্লিকেশন সে নিয়ে এসছে সেই সম্পর্কে তার কাছে হিস্ট্রি নিতে পারি। তাহলে আমরা ধারণা করতে পারবো তার হিস্ট্রির মধ্য দিয়ে যে কোন কজটাকে, কোন ম্যানেজমেন্টকে প্রায়োরিটি দিয়ে তার জন্য আমার নার্সিং কেয়ার প্ল্যানে 1 নম্বরে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত আমরা তার পাস্ট ইলনেস জানতে পারি। 3 নম্বর আমরা ক্রনিক, যে সে কোন ডিজিজ, ক্রনিক ডিজিজে আক্রান্ত সেটা আমরা জানার চেষ্টা করতে পারি অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে। প্রেজেন্স অফ ইনফেকশন, বর্তমানে তার কোন ধরনের ব্লাডে ইনফেকশন প্রেজেন্স রয়েছে সেটাও আমরা ব্লাড টেস্ট বা দিয়ে আমরা জানতে পারি। ওয়ার্ম ইনফেকশন, তার কোনো ওয়ার্ম ইনফেকশন আছে কিনা সেটা আমরা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে জানার চেষ্টা করতে পারি। পয়জনাস কোনো ব্যাপার আছে কিনা, ডায়েটারি হ্যাবিটস তার কেমন, সেগুলো আসলে যখনই আমরা নার্সিংয়ের ভিউ পয়েন্ট থেকে নার্সিং কেয়ার প্ল্যান রেডি করতে চাই তখন আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখি যে অ্যাকর্ডিং টু কজ, কমপ্লিকেশন এবং প্যাশেন্ট নিড, সেই অনুযায়ী আমরা কেয়ার প্ল্যান রেডি করি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় একটা প্যাশেন্টের ক্ষেত্রে সবগুলোই অ্যাসেসমেন্টে যে আমরা এখানে পয়েন্টগুলো উল্লেখ করলাম সেগুলো কিন্তু সব প্যাশেন্টের ক্ষেত্রে সবগুলোই বিদ্যমান থাকে না। সেজন্য আমাদের অ্যাসেসের মধ্যে দিয়ে দেখতে হবে স্পেসিফিক্যালি কোন কারণে সে তার এই অ্যানিমিকটা, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা নার্সিং অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে সহজেই আমরা পেতে পারি। সেজন্য এই নার্সিং অ্যাসেসমেন্ট করাটাও অ্যানিমিক কন্ডিশনের এই প্যাশেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য 1 নম্বরে আমরা নার্সিং অ্যাসেসমেন্টটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে রেখেছি। এখন আমরা যদি বিহেভিয়ারাল প্রবলেমস লাইক পিকা, তার কিছু বিহেভিয়ারাল চেঞ্জ আমরা দেখতে পাই, প্রবলেম দেখতে পাই। তারপরে হিস্ট্রি অফ ফ্যামিলিয়াল ডিজিজ, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অ্যাসেসমেন্ট, আমরা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে তার ফ্যামিলির কোনো বংশ পরস্পরায় বা জেনেটিক্যালি প্রবলেমে এই অ্যানিমিক কন্ডিশনটা এসেছে কিনা সেটাও আমরা দেখতে পারি। আরেকটা কী করতে পারি আমরা, যে তার ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি, যেটা এখানে আমরা বলেছি ফিজিক্যাল এক্সামিনেশন টু বি ডান এক্সক্লুডেড দ্য প্রেজেন্স অফ ক্লিনিক্যাল ফিচার লাইক প্যালোর অফ স্কিন। যদি আমরা ক্লিনিক্যালে তার অ্যাসেস করি তাহলে আমরা দেখতে পাই কি যে তার স্কিন প্যালোর হয়, মিউকাস মেমব্রেন প্যালোর হয় এবং তার নেল বেড যেটা সেখানেও প্যালোর। এই ধরনের সিমটমগুলো আমরা অ্যাসেস করতে পারি, তাহলে আমরা দেখতে পাই যে তার অ্যানিমিয়াটা হচ্ছে এবং সেই সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের মধ্যে তার সিভিয়ারিটিকে আমরা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদের নার্সিং কেয়ার প্ল্যান অ্যাকর্ডিং টু অ্যানিমিক প্যাটার্ন সেই অনুযায়ী আমরা আমাদের নার্সিং কেয়ার প্ল্যানে নার্সিং কেয়ারটাকে রেডি করতে পারি। 2 নম্বর হচ্ছে যে আমরা অ্যাসেসমেন্ট অফ ডাটার মধ্য দিয়ে তাকে অ্যানিমিয়া ম্যানেজমেন্ট করতে পারি। একটা তার হাইট, ওয়েট, তোমরা অবশ্যই জানো বন্ধুরা আমাদের বিএমএ ইন্ডেক্স আছে, হ্যাঁ, তারপরে
বডি সারকামফারেন্স আছে, এরকম স্কিন ফোল্ড থিকনেস আছে, হেড চেস্ট সারকামফারেন্স আছে। এই ধরনের পদ্ধতিগুলো দেখে আমরা সহজেই তার যে অ্যানিমিক কন্ডিশন সেটাকে নির্ণয় করতে পারি, এবং সেগুলো দিয়ে আমরা তার ম্যানেজমেন্ট নার্সিং কেয়ারটা কেমন হবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি। এরপরে তার আমরা ভাইটাল সাইন অ্যাসেস করে থাকি। তারপরে তার ক্ষেত্রে আমরা রিভিউ অফ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দেখে থাকি, যে কথাটা আমি আগেই বললাম যে আমরা ব্লাড টেস্টের মধ্য দিয়ে তার হিমোগ্লোবিন বা আরবিসির প্রেজেন্সটা আমরা দেখতে পারি। এই বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি অ্যানিমিয়ার উপরে ধারাবাহিকভাবে স্লাইড ধরে ধরে তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং আমার বিশ্বাস যে তোমরা যদি এই অধ্যায়টাকে বারবার রিভিউ করতে থাকো, ভিডিওটা বারবার রিভিউ করতে থাকো, তাহলে অ্যানিমিয়া সম্পর্কে আমরা যে লার্নিং অবজেক্টিভের যে পয়েন্টগুলো আমরা দেখেছিলাম সেগুলো সহজেই আমরা সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের এই অ্যানিমিয়া কন্ডিশনের এগেনস্টে আমাদের নার্সিং কেয়ার, মেডিকেল ম্যানেজমেন্ট এগুলো আমরা রেডি করতে পারবো বা তৈরি করতে পারবো, যা দ্বারা আমরা অ্যানিমিয়া যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা খুব ব্যাপক আকারে বিস্তার লাভ করছে সেটা প্রিভেন্ট করতে আমরা সক্ষম হব। তোমরা এতক্ষণ অনেক ধৈর্য ধরে অংশগ্রহণ করছো এই লাইভ ভিডিও ক্লাসে, এবং খুব মনোযোগ সহকারে শুনতেছো আমি বিশ্বাস করি, এবং তোমরা এটা বারবার দেখতে থাকবে, বারবার এই ক্লাসটা ভিডিওটা দেখতে থাকবে, তাহলে আরও অ্যানিমিয়া সম্পর্কে এই লেকচারে উল্লেখিত আলোচনার মধ্য দিয়ে ক্লিয়ার হতে পারবে। অ্যানিমিয়া কী, অ্যানিমিয়া কেন হয়, কীভাবে এটাকে আমরা ম্যানেজ করতে পারি। সেই সাথে আমার বিনীত অনুরোধ থাকবে যে তোমরা সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, পড়াশোনা থেকে দূরে থাকবে না। আমরা দেখেছি যে করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীরা ছুটি মধ্যে অতিবাহিত করার কারণে তারা পড়ালেখার সাথে সম্পৃক্ত নয়। সেজন্য আমি আবারও বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলকে ধন্যবাদ জানাই যে তারা ছাত্রদের এই ক্ষতির বিষয়টা বিবেচনায় নিয়ে ন্যাশনালি একটা প্ল্যাটফর্ম তৈরি করছে মুক্তপাঠ, যেটার মধ্য দিয়ে তোমাদের ক্লাসে তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ, যেমন আজকে পেডিয়াট্রিকের আলোচনা হলো, পেডিয়াট্রিক একটা কন্টেন্ট বা অধ্যায় অ্যানিমিয়া সেটা আলোচনা হলো, এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন কন্টেন্ট বা অধ্যায় নিয়ে ইউনিটের উল্লেখিত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন এক্সপার্টিস দিয়ে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছে, যেটা তোমাদের জন্য খুব উপকৃত হচ্ছে। তারই একটা অংশ আজকে এই পেডিয়াট্রিক নার্সিং এবং এই অ্যানিমিয়া একটা টপিক। তো আমার বিশ্বাস যে তোমরা এই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, পাশাপাশি তোমরা রেগুলার যেভাবে আগে নিয়মিত ক্লাসের সময় পড়াশোনায় মনোযোগী ছিলে, এখনও এই ভিডিও ক্লাসের মধ্য দিয়ে বারবার ক্লাসগুলো রিভিউ করার মধ্য দিয়ে তোমরা আগের মতো আবার পড়ালেখায় মনোযোগী হবে। পড়ার টেবিলে বসে সামনে যে আমাদের ক্লাসগুলো আছে সেগুলোও দেখবে, প্লাস নিজেকে প্রত্যেকটি সাবজেক্টে এই নার্সিং কাউন্সিলের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত রেখে নিজেকে তৈরি করবে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ডাব্লিউএসএকে, তো একটা ডাব্লিউএসএকে, যেটা ডাব্লিউএস আমাদেরকে খুব এই ধরনের একটা মুক্তপাঠ প্ল্যাটফর্মে এই ধরনের ক্লাস নেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে সহযোগিতা করে যাচ্ছে। আবারও ধন্যবাদ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলকে, যে আমাকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে যে তোমাদের সেকেন্ড ইয়ারে একটা গুরুত্বপূর্ণ বিষয় পেডিয়াট্রিক নার্সিং, সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপরে আমাকে আলোচনা করার ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। তো সবাইকে ধন্যবাদ।